ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে আমরা আবার পুরনো দিনের সাধুদের কথায় ফিরে আসি। আমরা শুনছিলাম রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কথা। মহারাজের আমরা আগে শুনেছিলাম, আগে পর্যন্ত দীক্ষার সম্বন্ধে শুনলাম যে পূজনীয় মহারাজের ইচ্ছা ছিল মহাপুরুষ মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা পাওয়ার, কিন্তু সেই সময়তে মহাপুরুষ মহারাজের শরীর চলে যাওয়ায় তার সম্ভব হলো না। তখন কলকাতা স্টুডেন্টস হোমে অনাদি মহারাজ স্বামী নির্বেদানন্দজি তাকে পাঠিয়েছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে, তৎকালীন প্রেসিডেন্ট। তো কিন্তু প্রথম দিন মহারাজের পছন্দ হয়নি তাকে দেখে। এরপর একদিন তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখছেন যে তিনি যেন মহাপুরুষ মহারাজের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং মহারাজের সেবা করছেন, খুব আন্তরিকতার সঙ্গে তার সেবা করছেন। আর দেখছেন যেন মহাপুরুষ মহারাজ হঠাৎ যেন বিজ্ঞানানন্দজি হয়ে গেলেন, আবার দেখছেন তিনি মহাপুরুষ মহারাজ হয়ে গেলেন, আবার বিজ্ঞানানন্দজি হয়ে গেলেন। এইভাবে ক্রমান্বয়ে বারবার সেই একই ব্যক্তি, কখনো মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি, কখনো তিনি আবার বিজ্ঞানানন্দজি মহারাজ। তখন তার আর জানতে বাকি রইল না যে যিনি শিবানন্দজি তিনি বিজ্ঞানানন্দজি, অর্থাৎ তাদের মধ্যে যাকেই পাই না কেন তার দীক্ষা নেওয়া যেতে পারে। তখন তিনি বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে দীক্ষা নেবার সংকল্প করেছিলেন এবং নির্বেদানন্দজি মহারাজ ব্যবস্থা করে যখন পাঠিয়ে দিলেন, পরের দিন গিয়ে দেখলেন যে বিজ্ঞানানন্দজি মহারাজও তাকে দেখে হাসছেন এবং গ্রহণ করে নিলেন। দীক্ষার সব ব্যবস্থা হয়ে গেল। তখন মহারাজ এসেছেন বেলুড় মঠের মন্দির প্রতিষ্ঠার জন্য। 1938 সাল জানুয়ারি মাস। সেই সময়েতেই পূজনীয় মহারাজের দীক্ষা হয়। আর ওই দিন যেদিন মন্দির প্রতিষ্ঠা হলো সেই দিনও তিনি ওখানে উপস্থিত ছিলেন, সব দেখলেন। এবং বিজ্ঞানানন্দজি মহারাজকে মন্দির প্রতিষ্ঠা হয়ে যাবার পর যখন সবাই ঘরে গেল, তখন সেখানে গিয়ে জিজ্ঞাসা করা হলো, মহারাজ আপনাকে তো বলেছিলেন স্বামীজি যে প্রতিষ্ঠার সময় থাকব, তো আজকে এই ঠাকুরকে আপনি প্রতিষ্ঠা করলেন বেলুড় মঠের মন্দিরে, তা তিনি কি উপস্থিত ছিলেন? আপনি কি তার উপস্থিতি টের পেয়েছেন? বিজ্ঞানানন্দজি গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, স্বামীজি এসেছিলেন এবং আমার অন্যান্য গুরু ভাইয়েরাও সব এসেছিলেন। তারা সবাই চারদিকে পাশে দাঁড়িয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর যখন সেখানে বসলেন, তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। এইভাবে মন্দির প্রতিষ্ঠার কার্য সমাপ্ত হয়ে যাওয়ার পর তারপর মহারাজের দীক্ষাও তখন হয়ে গেছে। পূজনীয় মহারাজ স্বামী বিজ্ঞানানন্দজি ফিরে যাবেন এলাহাবাদে। শরীর তখন সুস্থ নয়, খুব ভালো নয়। মন্দির পুরো সমস্ত এখন নাট মন্দির যেমন দেখতে পাই সেই সবটা তখন তৈরি হয়নি। মহারাজ বারবার তাড়া দিচ্ছিলেন যে এই কাজ শুরু করলেন মহাপুরুষ মহারাজ, তারপরে অখণ্ডানন্দজি চেষ্টা করলেন, হলো না। আর
কয়েকদিন মাত্র, হয়তো কিছুদিন মাত্র বাকি, আমারও অবস্থা ভালো নয়, কোন দিন চলে যাব, তোমরা যত তাড়াতাড়ি পারো শেষ করো এবং এটা ঠাকুরকে বসিয়ে দিয়ে যাই। স্বামীজি বড় দায়িত্ব দিয়ে গেছেন। তো সেই জন্য তখন তড়িঘড়ি করে ওই মন্দির, নাট মন্দিরের কাজ তখনও বাকি, সেই সময় মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো যাই হোক, মন্দির প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ করে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ যখন ফিরে যাচ্ছেন এলাহাবাদে, তো মহারাজ একদিন, আত্মস্থানন্দজি মহারাজ একদিন গল্প বলছেন যে ওনার নিয়মই ছিল অনেক আগে বেরোতেন, তার ট্রেন বিকেলবেলা হয়তো, আর উনি সকালবেলায় বেরিয়ে পড়েছেন। বেরিয়ে গিয়ে স্টেশনে বসে আছেন, বলছেন স্টেশনে একটা কাপড় পাতা হয়েছে, চাদর পাতা হয়েছে, সেখানেতে মহারাজ বসে আছেন। সমস্ত জিনিসপত্র ইত্যাদি যা সব ট্রেনে আসলে পরে তাতে তোলা হবে। তো গিয়ে প্রণাম করেছি, মহারাজ বলছেন প্রণাম করলাম, করে মহারাজ বললেন মহারাজ আমাকে আপনার ওখানে যেতে চাই আপনার সঙ্গে। কোথায়? না এলাহাবাদে। বেশ, তো এসো। টিকিট ফিকিট তো করিনি। না না, এই ট্রেনে নয়, হাঁটতে হাঁটতে এসো। তখন মহারাজকে বললেন যে বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, স্বামী আত্মস্থানন্দজি মহারাজ তখন তো উনি জয়েন করেননি বা সেই সময়, যে হাঁটতে হাঁটতে এসো, হেঁটে হেঁটে। তখনকার দিনে এরকমই রীতি ছিল, অনেকে সাধু হতে চাইলেও হেঁটে হেঁটে গিয়ে কাশিতে গিয়ে সাধু হতো। তো তখন মহারাজকে এমনটি বলেছিল। যাই হোক, বিজ্ঞানানন্দজি মহারাজ চলে গেছেন। মহারাজের মাঝে মাঝেই বেলুড় মঠে যাওয়া তখন আছে। স্বামী আত্মস্থানন্দজি মহারাজ তখনও জয়েন করেননি, তা তিনি মঠে যান। শুনেছেন সেখানে একজন খুব ভালো সাধু আছেন, তার নাম স্বামী অচলানন্দ। তো কোথায় তিনি থাকেন খোঁজ নিয়ে জানলেন যে লেগেট হাউসে। লেগেট হাউস মানে সেটি আমাদের প্রথম দিকে আশ্রমের বাইরেই ছিল। স্বামীজির শিষ্য মিস্টার লেগেট, তিনি ওই বাড়িটি কিনেছিলেন, তার নাম অনুসারেই লেগেট হাউস বলে বলা হতো। ওই বাড়িটার আগের নাম ছিল সোনার বাগান। তো সেখানেতে মাও যখন মঠে এসেছেন দুর্গাপূজার সময়, তখন মা ওই বাড়িতে থেকেছেন লেগেট হাউসে। 3টি ঘর, মাঝের ঘরটি বেশ বড়, আর দুপাশে 2টি ছোট ছোট ঘর। মা একেবারে উত্তর দিকের ঘরটিতে মা ছিলেন, ছোট ঘরটিতে। আগে এরা যখন এসেছে তখন ছিলেন, ঠিক গঙ্গার ধারেই ঘরটি। তা ওই লেগেট হাউসেই পরবর্তীকালে ওটি মঠে সংযুক্ত হয়ে যায় এবং সেখানে সাধুরাও থাকতেন। সেইখানেই তৎকালীন সহ-সহাধ্যক্ষ স্বামী অচলানন্দজি, যার ডাকনাম কেদার বাবা বলে তিনি পরিচিত ছিলেন, তিনি থাকতেন। খুব ভালো সাধু। তার সঙ্গে দেখা করার জন্য এই তখনকার সময়ে শ্রী সত্যকৃষ্ণ তিনি গেলেন। গিয়ে কাউকেই দেখতে পাচ্ছেন না, ভালো করে তাকিয়ে দেখছেন, এখানেই থাকেন যখন, কোথাও আছেন। দেখলেন যে একজন রোগা পাতলা একজন সাধু কৌপিন মাত্র পরিধান করে, কেবলমাত্র কৌপিন পরে আছেন, পরে হাঁটছেন গম্ভীরভাবে, যেন নিজের আত্মারাম হয়ে নিজে হাঁটছেন। মহারাজ গিয়ে প্রণাম করে সামনে দাঁড়ালেন। তাকে দেখেই মহারাজ এক দৃষ্টে তাকিয়ে দেখলেন। দেখার পর পরিচয় আদি হলো। তাকেই জিজ্ঞাসা করেছেন মহারাজ যে আচ্ছা, আমি স্বামী অচলানন্দজি মহারাজের সঙ্গে দেখা করতে চাই, তা উনি কোথায় আছেন? তো মহারাজ, কেন? বা যা হোক এমন কিছু কথা বললেন, তাতে মহারাজের বুঝতে অসুবিধা হলো না যে ইনি সেই অচলানন্দ।
তারপর কথায় কথায় অচলানন্দজি তার কাঁধে হাতটি দিয়ে বলছেন, অনেকগুলো জন্ম তো গেল, এই জন্মটা স্বামীজির কাজেই দিয়ে দাও। যেন তখন সেই যুবক সত্যকৃষ্ণের মনের মধ্যে একটা ঢেউ খেলে গেল। বলছেন, ভিতরে তো ইচ্ছা ছিলই আমার, সেই কথা শুনে যেন সেটা আরও প্রবল হয়ে গেল। তখন পড়াশোনা করতেন তখন। তো তারপর কথার মধ্যে দিয়ে ইত্যাদি হলো, চলে এলেন। মাঝে মাঝেই সময় পেলে পৌঁছে যেতেন কেদার বাবার কাছে। কখনো কথামৃত পাঠ করে শোনাচ্ছেন। একদিন কেদার বাবা জিজ্ঞাসা করছেন, কি আজকে কটা মিষ্টি খেয়েছো? মঠে তখন রসগোল্লা দিয়েছিল, হয়তো টিফিনে ছিল। বা আমার 2টো খেয়েছি। হ্যাঁ, তুমি না সাধু হবে, আবার এত রসগোল্লা? সাধু হতে গেলে খাওয়া দাওয়ার দিকটা ঠিক রাখতে হবে, বিশেষ করে মিষ্টি তো বেশি খাওয়া ঠিকই নয়। এইভাবে উনি তা সাবধান করে দিতেন। সেই সময়তেই মহারাজের সঙ্গে পরিচয় হয়েছিল স্বামী মাধবানন্দজি মহারাজেরও। এরপর মাধবানন্দজি মহারাজ যখন বললেন, MA পাশ করে আয়, এরপর সাধু হও। কেদার বাবার কাছে সেই খবর পৌঁছাতেই কেদার বাবা বললেন যে, সাধু হবি তো আবার MA পাস কি? এখনই চলে আয়, বৈরাগ্য চলে গেলে তখন আর কি হবে? তখন মহারাজ পড়েছেন খুব দোটানায়, কি করবেন বুঝতে পারছেন না। একবার ভাবছেন মাধবানন্দজি কথাটাই বোধহয় ঠিক, ওটাই ধরবো। আবার ভাবছেন যে না, কেদার বাবা যখন বলেছেন তখন এইটাই বোধহয় করা উচিত হবে। এই দোলাচালের মধ্যে পড়ে রাত্রে তিনি স্বপ্ন দেখছেন যে অচলানন্দজির কাছে তিনি গেছেন, আর অচলানন্দজি তাকে যেন খুব মারছেন আর বলছেন, মন মুখ এক নেই, এদিকে বলে সাধু হব, আবার এদিকে MA পড়তে চলেছে, তোকে আসতে হবে না বলে ইত্যাদি করছেন আর মারছেন। তখন ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর তখন দেখছেন যে যেন মনে হচ্ছে গায়ে হাত পায়ে ব্যথা। তো উঠে চললেন পরের দিন মাধবানন্দজির কাছে। মাধবানন্দজি মা জানতেন যে খুব মেধাবী ছেলে, পড়াশোনা সে ভালো, অতএব তার পড়াশোনা করে রাখলেই সুবিধা হবে। তো মাধবানন্দজি মহারাজ তাকে বললেন, কি খবর? মাদি বললেন যে আমি সাধু হব, ওই জন্য আমি চলে এসেছি। বাড়ি থেকে একেবারে বেরিয়ে চলে এসেছেন তিনি রেডি হয়ে। তখন মাধবানন্দজি বলছেন, সে কি, তোমার MA পড়ে তারপরে এসো, MAটা শেষ করে এসো? আর থাকতে পারলেন না। তখন উনি একবারে মাধবানন্দজি মহারাজের পায়ে পড়ে কাঁদতে লাগলেন। হাপুস নয়নে কাঁদছেন আর বলছেন, মহারাজ আমাকে কৃপা করুন মহারাজ, আমি আর ফিরে যেতে চাই না, আমি সাধু হতে এসে গেছি, আমি আর ফিরে যেতে চাই না, আমাকে আপনি সাধু হওয়ার অনুমতি দিন। মাধবানন্দজি তাকে ধরে তুললেন এবং তারপরে বললেন, বেশ ঠিক আছে, তোমার যেরকম ভাব বৈরাগ্য, তাতে তুমি একজন বড় ভালো সাধু হবে, বড় সাধু হবে। অনেক কাজ, স্বামীজির কাজ তোমার দ্বারাই হবে। তার সেই আশীর্বাণী বা ভবিষ্যৎবাণী আমরা দেখতে পাই। তারপর তিনি জয়েন করলেন এবং সঙ্গী ছিলেন আরেকজন শ্রীকান্ত নামে আরেকজন, দুজনেই জয়েন করলেন বেলুড় মঠে এসে। তখনকার দিনে নিয়ম ছিল, নতুন কেউ জয়েন করতে আসলে তার আগে ভিজিটার্স রুমে থাকতে হতো। ভিজিটার্স রুম মানে স্বামীজির যে বেডরুম, সেই বেডরুমের নিচতলায়, স্বামীজির বেডরুমের নিচে তার উল্টো দিকের ঘরটি, ওটি হলো ভিজিটার্স রুম। ওই ভিজিটার্স রুমেতে থাকতে হতো।
এই ভিজিটর্স রুম সম্বন্ধে একটি সুন্দর ইতিহাস আছে, এটিও এখানে একবার বলে নিলে ভালো। ওই ভিজিটর্স রুমে শ্রী শ্রী ঠাকুরও থেকেছেন মানে রাত থাকেননি, এসেছেন। কিভাবে? আমরা তো জানি যখন বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়, স্বামীজি যখন মাকে নিয়ে এলেন নতুন জমি দেখাতে, তখন মা বললেন, আমি তো বরাবরই দেখেছি এখানে কলাবাগানে ঠাকুর ঘুরছেন। তার এরকমভাবে দর্শন হয়েছিল। তো কিন্তু আমরা পরবর্তীকালে শুনতে পাই মাস্টার মহাশয়ের কাছ থেকে যে ওইখানে ছিল ক্যাপ্টেনের কাঠের গোলা, আর যে 3টে বড় বড় দেবদারু গাছ বেলুড় মঠে রয়েছে, স্বামীজির সমাধি মন্দির আর মায়ের সমাধি মন্দিরের মাঝখানে, তার ধারের গাছটিতে স্টিমার বেঁধে ওখানেতে কাজ করা হতো, তো স্টিমার সারাই করা হতো। তো সেখানেতে কাঠগোলা ঘাটের এই ক্যাপ্টেনের অফিস ছিল ওই বর্তমানের ভিজিটার্স রুম, যেটি অর্থাৎ এখনকার মঠবাড়ি স্বামীজির বেডরুমের নিচের তলার অপর দিকের ঘরটা, অর্থাৎ সর্বদক্ষিণে যে ঘরটি নিচতলায়, দক্ষিণ পূর্ব দিকে। তো ওইখানেতে ঠাকুর এসে ক্যাপ্টেনের সঙ্গে, ক্যাপ্টেন নিয়ে এসেছিলেন, আর তার ওই অফিসে ঠাকুর একটু এসে বসেছিলেন। তো সেই ঘরটিতেই ভিজিটর্স রুম বলে বিখ্যাত, ওখানেতেই ঠাকুরের পার্শ্বদেরা গান বাজনা করতেন। সেখানেতে তাদের তখন মিটিং হতো, ওয়ার্কিং কমিটির মিটিং, বা আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজ তখন গেছে ওখানেতে, গভর্নিং বডির মিটিং ওইখানেতেই তখন হতো। রাজা মহারাজ এসে বসতেন, তার প্রেসিডেন্ট ছিলেন, তো তাই জন্য প্রেসিডেন্ট ছিলেন, মহাপুরুষ মহারাজ বা অন্যান্য সবাই এসে বসে ওখানে মিটিং হতো। তো ওই ঘরটির একটি আলাদা ভাইব্রেশন আছে। তো কোনো ব্রহ্মচারী যখন কেউ জয়েন করতে চাইলে, একটা দিন হয়তো থাকতে হবে মঠে, তখন তাকে ওই ভিজিটর্স রুমেতেই থাকতে দেওয়া হতো। আর তো কোনো ঘরও বিশেষ ছিল না। তো ওখানেতে তখন থাকলেন উনি আর শ্রীকান্ত বলে আরেকজন ছেলে। পরবর্তীকালে শ্রীকান্ত মহারাজের নাম হয়েছিল স্বামী বিশুদ্ধাত্মানন্দ। আমরা দেখেছি তিনি তখন তিনিও বিজ্ঞানানন্দজি মহারাজেরই আশ্রিত ছিলেন। তিনি তখন ছিলেন তমলুকে। তো মহারাজ ওনার সঙ্গে দেখা করতে যেতেন, বা উনিও আসলে পরে মায়ের সঙ্গে খুব দেখা করতেন, তাদের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। বিশুদ্ধাত্মানন্দজি তার নাম। তোরা দুজনে একই সঙ্গে একই দিনে জয়েন করেন। তার জয়েন করেছিলেন স্বামী শারদানন্দজি মহারাজের জন্মতিথির দিন। ওটা ছিল 1941 সালের 3রা জানুয়ারি তিনি যোগদান করলেন। তখন তার 22 বছর বয়স। বাবার কাছে গিয়েছিলেন অনুমতি চাইতে। বাবা শুনে বললেন, তুমি সাধু হবে, এতে তো ভালোই, তো আমার তো বলার কিছু নাই, ভালোই, যারা অনুমতি দিলেন, এবং এসে তিনি সাধু হলেন। এরপর আরও অনেক ঘটনা পরস্পর চলতে শুরু করলো। আমরা আজ এখানেই শেষ করি, আজ এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।